SSD অফিসিয়াল। এটা হচ্ছে মায়ার বাঁধন, ওই গল্পটির দ্বিতীয় নাম্বার পার্ট। যারা মায়ার বাঁধন এই গল্পটির প্রথম পার্ট দেখনি তারা ডিসক্রিপশনে যাও, পেয়ে যাবে, অথবা চ্যানেলে ঢুকলেও পেয়ে যাবে। আমি মায়া পরিশেষে ব্রেকআপটা করেই ফেললাম। কেনই বা করব না? বাবা মা যে ছেলের সাথে বিয়ে ঠিক করেছে সে ছেলে তো সবসময় BMW নিয়ে ঘোরাফেরা করে। ধনী বাবার একমাত্র সন্তান, সোনার চামচ মুখে দিয়েই যার বড় হওয়া। এমন ছেলেকে কেউ হাতছাড়া করতে পারে? নিশ্চয়ই না। অপরদিকে সোহেল, না আছে গাড়ি আর না আছে বাড়ি। একটা ভালো চাকরি থাকলেও হতো, সেটাও নেই। তার নাকি চাকরির বয়স হয়নি। আছে শুধু পড়াশোনা আর গরিব অসহায় শিশু বৃদ্ধদের নিয়ে। ও সাথে আবার কয়েকদিন পর পর ট্যুর দিয়ে বেড়ায়। এই ছেলের তো কোনো ভবিষ্যৎই নেই। আবার বাবা মাকে বললেও কত ঝামেলায় পড়তে হতো। ব্রেকআপ করতেও ঝামেলা হয়নি। সোহেলকে বলেছি, তোমার তো চাকরি নেই। আব্বু একটা ছেলে দেখেছে, নাম রোশো। ও নিজের বাবার রয়্যাল ইন্ডাস্ট্রি পুরোটা একাই দেখাশোনা করে। আসলে আমি আব্বুকে কিছু বলতে পারিনি, কারণ এখানে আমার কিছুই বলার ছিল না। সোহেলকে দেখলাম শুধু রিক্সাওয়ালাকে বলল, মামা একটু থাম, ওকে উত্তরা 10 নং সেক্টরে নামিয়ে দিও। ভাড়াটাও দিয়ে দিল। আমার দিকে না তাকিয়ে মাথা নিচু করে ভালো থেকো বলে সোজা হেঁটে চলে গেল। পিছু ফিরে তাকায়নি, আমিও আর ডাক দিইনি। একটু খারাপ লাগছে যে ছেলেটা আমাকে অনেক ভালোবাসতো। সুন্দর সুন্দর বেশ কিছু মোমেন্ট ছিল আমাদের। 1-2 ফোঁটা চোখের পানি পড়ে গেছে সেগুলো মনে করে। আমিও বাসায় চলে আসলাম ততক্ষণে। কিছুদিন পর আজ আমাদের বিয়ে হলো। বাবা মায়ের কাছ থেকে যখন বিদায় নিচ্ছিলাম তখন এই জীবনে প্রথম তাদের মূল্য বুঝতে পেরেছিলাম। বাবা আমার মুখের দিকে তাকাচ্ছিল না, বুঝতে পারছিলাম তার বুকটা ফেটে যাচ্ছে, কারণ তার হৃদয়ের স্পন্দনটা দূরে চলে যাচ্ছে। ভাবছিলাম মা এখন বাসায় একা কিভাবে থাকবে, কাকে জোর করে ধরে চুল বেঁধে দিবে, কাকে বলবে দেখ তো ভাত পুড়ে যাচ্ছে কিনা, জামার ওড়না ম্যাচিং হয়েছে কিনা, কার সাথে চিল্লাচিল্লি করবে এই বলে যে শুকিয়ে যাচ্ছিস কিন্তু খাওয়া দাওয়া তো করবি না। আমার মা আমাকে কখনো একা স্কুলে যেতে দিত না, সব সময় দিয়ে আসতো আবার নিয়ে আসতো। আমার থেকে তার পেরেশানি বেশি ছিল। দেরি হয়ে যাবে বলে তিনি আমাকে খাইয়ে দিত। তখন যদিও বিরক্ত লাগতো, কিন্তু এখন সব চোখের সামনে ভাসছে। কতটা ভালোবাসতো আমার মা। যাই হোক, আজ রোশোকে অনেক হ্যান্ডসাম দেখাচ্ছিল। পাগড়িটা অনেক মানিয়েছে ওকে। মনে হচ্ছিল এক শাহজাদা এসেছে ঘোড়ায় চড়ে। ও অনেকটা লাজুক ধরনের, প্রথম কথাতেই বুঝেছিলাম। ছেলেটা ভালো, সামনে দেখা যাক কি হয়, পুরুষ তো বলা যায় না। আবার কিছুদিন পর আজ রোশো আমাকে শপিংয়ে নিয়ে গিয়েছিল। আমাকে বলেছিল আমার যা যা ইচ্ছে সব নিতে। তখন আমার কিছু পছন্দই হচ্ছিল না। রোশো তো অনেক ব্যস্ত মানুষ, অনেক বড় ব্যবসা সামলাতে হয়, তাই আমাকে কাট দিয়ে ও কিছুক্ষণ পর অফিসে চলে যায়। হঠাৎ তখন সোহেলের কথা মনে পড়ল। আমাকে শপিং করতে নিয়ে এসে বেচারা কত কষ্টই না সহ্য করত। আমার পছন্দ হতো না আর ও বলতেই থাকতো, এইটা নাও, এটা সুন্দর, ওইটা নাও, ওইটা তোমাকে ভালো মানাবে। একটু পর বলতাম আর হাঁটতে পারছি না, তখন আমাকে ও সাপোর্ট দিয়ে হাঁটতো। একবার তো কোলেই নিয়ে নিয়েছিল সবার সামনে। ছেলেটা পাগল আর কি। টিউশনের টাকাগুলো সব আমার পিছু খরচ করত, তাও তার মুখে কি যে হাসি। কিন্তু এটা সত্যি যে ওর কিনে দেওয়া 180 টাকার হিজাবটা পরলে কেন যেন মনে প্রশান্তি আসতো, হয়তো বা ওর ওই হাসিটার জন্য। বাসায় যখন ফিরছিলাম তখন দেখি এক ছেলে কলেজ ড্রেস পরা এক মেয়েকে রোডের মধ্যে জুতোর ফিতা বেঁধে দিচ্ছে। তখন না সোহেলের কথা মনে পড়ল আবার। ও একবার একই কার্যকলাপ ঘটিয়েছিল। সেদিন আমি কলেজ বাঙ্ক দিয়ে ওর সাথে ঘুরতে বেরিয়েছিলাম। ও আমাকে উদ্যানে নিয়ে গিয়েছিল। সেদিন একটা বড় গাছের নিচে বসেছিলাম আর ও আমার কোলে মাথা রেখে শুয়েছিল। তখন এক আন্টি এসে জোর করে আমাকে ফুল দিয়ে যায়, আর সোহেলকে এর মূল্য পরিশোধ করতে হয়। সেদিন ফেরার সময় অনেক ভয় পাচ্ছিলাম, এটা মনে করে যে যদি কেউ আমাদের দেখে ফেলে তখন কি হবে। এগুলো ভাবতে ভাবতে ওর কাঁধে মাথা রেখে চোখ বন্ধ করতেই দুশ্চিন্তা চলে গিয়েছিল। আমি বাসে সিএনজিতে উঠলে ওর কাঁধে মাথা রেখে শুয়ে পড়তাম। কেন জানি না আমার তখন ভালো লাগতো।
আর ও একটু নড়াচড়া করতো না, যেন আমার অসুবিধা না হয়। আস্তাগফিরুল্লাহ, আমার না জামাই আছে, ওর কথা কেন মনে করছি? অলস মস্তিষ্ক শয়তানের আড্ডাখানা। বাসায় একা একা থাকতে থাকতে আমার এই অবস্থা। কোনো কাজও করতে হয় না, বেশিরভাগ সময় শুয়ে থাকি। এই লাইফই তো আমি চেয়েছিলাম, এখন কেন যেন লনলি ফিল হয়। থাক, যাই গিয়ে দেখি বুয়া সব কাজ করেছে কিনা। আজকে রোশো আমার ফিলিংসকে ইম্পর্টেন্স দিল না, বড্ড রাগ হচ্ছে। মন চাচ্ছে সোহেলের মতো সামনে বসিয়ে ইচ্ছে মতো কতক্ষণ বকি। বাবার বাড়ি থেকে আসার সময় রোশোকে বলেছিলাম যে চলো একটু রিক্সা করে ঘুরে পরে যাই। আমাকে বলল তার নাকি আর্জেন্ট মিটিং আছে। আমাকে নামিয়ে দিয়ে তাড়াতাড়ি চলে গেল। আসলে একটা কাপলকে দেখেছিলাম রিক্সা দিয়ে ঘুরছে, তখন আমার কিছু স্মৃতি মনে পড়েছিল। আগে কত রিক্সা দিয়ে ঘুরতাম। বাঙালিদের রিক্সার প্রেম আসলেই খুব সুন্দর। আমি সর্বদা ডান দিকে বসতাম, তারপর সোহেল রিক্সায় চড়েই আগে আমার হাত দুটো ধরতো, আমার গালে একটা পাপ্পি দিত আর মামাকে বলতো মামা এত তাড়াহুড়া নেই, আসতে চান। কলেজ দূরে থাকার কারণে আম্মু তখন আর নিতে আসতে পারতো না, এই সুযোগ সোহেল কাজে লাগাতো। এভরিডে কলেজ ছুটি হলেই দেখতাম তিনি ওই পারে রিক্সা নিয়ে দাঁড়িয়ে আছে। স্ট্রিট ফুড আমি অনেক পছন্দ করতাম, তা আবার একজন আরেকজনকে খাইয়ে দিতাম। বোম্বাই মরিচের ঝালমুড়ি, তেঁতুল চা, ফুচকা, স্টারশিপ একটা কিনে দুজন ভাগ করে খাওয়া। যদিও আমি সব সময় সোহেলকে অর্ধেকের কম দিতাম বলে ও এটা নিয়ে ঝগড়া শুরু করে দিত, কিন্তু সেগুলোই আজ বড্ড মনে পড়ছিল। যদিও বুঝি রোশোর ওপর রাগ করে লাভ নেই, ওর ব্যস্ততা অনেক। আজ রোশো আমাকে অফিসে নিয়ে যাচ্ছিল। কি যে বৃষ্টি শুরু হয়েছিল, যাবার পথে বাহিরে ভালোভাবে কিছু দেখাই যাচ্ছিল না, কিন্তু একটু পর একটা কাপলের কাছে চোখ গেল, তারা বৃষ্টিতে ভিজছে। মেঘ মনে হচ্ছিল তাদের জন্যই গুড়গুড় গর্জন দিচ্ছিল, তাদের জন্যই বৃষ্টি পড়ছে। আমি ম্যাডাম মায়া টয়োটা ল্যান্ড ক্রুজার দিয়ে যাচ্ছি, একবার আমাদের গাড়িটার জন্য হলেও তাকালো না। কি প্রেম, আহা! বলতে খুব ইচ্ছে করছিল বৃষ্টিতে আগে আমিও ভিজতাম, তোমরাই একা না। আমরা আরও বেশি মজা করতাম, বাইক রিক্সা দিয়েও ঘুরতাম বৃষ্টিতে ভিজে ভিজে। পরে আবার মদন মামার আদা বাড়ির রং চা খেতাম, তারপর কাশতে কাশতে বাসায় যেয়ে মার বকা খেতাম। তোমরা এখনো নাদান বাচ্চা। রোশো ছুটি নিয়েছে, আমরা কক্সবাজার আসছি আজকে। 1 ঘন্টায় চলে এসেছি, ফ্লাইটে আসছি, বুঝছো? একটু হিংসে তো করো। তোমরা মিডল ক্লাস কি কখনো আমাদের হিংসে করবে না? তোমাদের তো আমার হিংসা হচ্ছে। আমি 5 তারকা হোটেলে বসে জানালা দিয়ে দেখছি কয়েকটা কাপল সমুদ্রের কাছে টাবুতা নিয়ে বসে উচ্চস্বরে গান করছে, আর ফাজিল মেয়েগুলো তাদের বয়ফ্রেন্ডের কাঁধে মাথা রেখে সমুদ্রের দিকে তাকিয়ে আছে। আর একজন সমুদ্রের ঢেউয়ের ফিল নিচ্ছে পা ভিজিয়ে। ওহ, আবার বারবিকিউ পার্টিও দিচ্ছে। আর আমার বলদ ছুটিতে এসেও কম্পিউটারে মিটিং করছে, আর সহ্য করা যায় না। দেখি জোর করে হলেও ওকে নিয়ে ওই কাপলদের কাছে যাব, একটু গানও শুনবো, আবার দেখিয়ে দিয়ে আসবো আমরা কত দামি হোটেলে থাকছি। আজকে যদি সোহেল থাকতো, গান কিভাবে গেতে হয় শিখিয়ে দিয়ে আসতাম। গিটার বাজাচ্ছে নাকি তবলা বাজাচ্ছে তা তো বুঝতেছি না। সোহেল গিটার বাজালে সমুদ্রের গর্জনও গিটারের তালে গান গাইতো। আজ অনেক দিন পর লিখতে বসছি। আমার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল, মাথায় প্রচণ্ড আঘাত পেয়েছি, এখনও মাথা ঝিমঝিম করছে। 3 দিন নাকি সেন্স ছিল না। সেন্স ফেরার পর দেখি আমি অ্যাপোলো হসপিটালে, কিন্তু রসুকে দেখতে পেলাম না। দেখেছিলাম মা কান্না করছে, আমার তো জ্ঞান ফিরেছে, তাহলে মা কান্না করছে কেন? কথাটা বলতে চেয়েছিলাম, পারিনি তখন। এক নার্স আরেক নার্সকে বলছে আমার নাকি অনেক রক্তের প্রয়োজন হয়েছিল, কোথাও পাওয়া যাচ্ছিল না, ও নেগেটিভ তো তাই। রসু অনেক চেষ্টার পরও ব্যর্থ, পরে নাকি আমার বন্ধুরা সব রক্ত ম্যানেজ করেছে। বুঝলাম এই কাজ সোহেল বই আর কারো না। আমার কেন যেন মনে হচ্ছে আমি আর বেশি দিন লিখতে পারবো না। আজও লিখতে অনেক কষ্ট হচ্ছে, হতে পারে আজই আমার শেষ লেখা হতে যাচ্ছে, তবু আমি লিখব। আমার কিছু কথা বলার আছে, কিছু কথা শেয়ার করার আছে। যেদিন আমি সোহেল তোমার সাথে ব্রেকআপ করি, সেদিন তোমার ভালোবাসার মূল্য হয়তো আমি বুঝিনি,
কিন্তু তোমার থেকে দূরে যাওয়ার পর থেকে তোমার ভালোবাসার অভাব আমি ফিল করেছি প্রতিনিয়ত। তুমি বলতে, মায়া, হ্যাপি থাকতে বেশি কিছু লাগে না, হ্যাপিনেস থাকে একজন আর একজনের ভালোবাসার মধ্যে। তুমি সঠিক ছিলে। তবে তুমি কেন বলতে অফিস থেকে এসেই তুমি আমাকে নিয়ে বাইক দিয়ে ঘুরবে? কেন বলতে আমাকে নিয়ে ফ্রেন্ডদের সাথে রাত জেগে গ্রাম খেলবে, জ্যোৎস্নার আলোতে গ্রামে গিয়ে খালি পায়ে হাঁটবে, বছরে একটা লং ট্যুর দিবে, বিলের ধারে মাটির দেয়ালে টিনের চাল দিয়ে একটা বাসা বানাবে, যেখানে বৃষ্টির সময় আমরা বৃষ্টির শব্দ উপভোগ করব, লুডো খেলার সময় তুমি চুরি করবে? কেন বলতে? তখন হয়তো আমি এগুলো সিরিয়াস নেইনি, কিন্তু এখন তো আমি প্রতিনিয়ত এই স্বপ্নগুলো দেখে যাচ্ছি। কেউ তো এখন এই স্বপ্নগুলো পূরণ করতে আসছে না। মায়ার মায়া বাড়াতে চেয়েছিলে? আমার মনে পড়ছে একবার আমি সামান্য পায়ে ব্যথা পেয়েছিলাম, তাতেই তুমি টেনশনে শেষ হয়ে গিয়েছিলে। একটু পর পর বলছিলে অনেক ব্যথা লাগছে। আমি না না বলতে বলতে বিরক্ত হয়ে গিয়েছিলাম। আমি জানি আজ যদি আমার সোহেল থাকতো, ও জব টব বাদ দিয়ে আমার পাশে বসে থেকে কাঁদতে থাকতো, এই বলে যে, মায়া তুমি আমাকে রেখে আগে চলে যেও না, তুমি কথা দিয়েছিলে। তোমার সাথে আমি অনেক অন্যায় করেছি সোহেল। সেদিন হয়তো আমি কাঁদিনি, আজ আমার চোখ থেকে অশ্রু আটকে রাখতে পারছি না। যদিও রসুর কোনো দোষ নেই, কিন্তু এই জীবনটা আমার না সোহেল। আমি রিক্সাতে ঠিক ছিলাম। মিডল ক্লাস ফ্যামিলিতে আল্লাহ তাআলা আমাকে জন্ম দিয়েছিল, আমি আজ শুকরিয়া আদায় করি। যেমন ফিলিংস আমি পেয়ে এসেছিলাম তার কাছে এ জীবন অতি তুচ্ছ। তোমার কষ্টের টাকায় দেয়া সামান্য গিফটে যে ভালোবাসা ছিল, তা আমি ডায়মন্ডের নেকলেসেও খুঁজে পাই না আজ। আমার তোমার সাথে আবারও বৃষ্টিতে ভিজতে ইচ্ছে হয় তোমার কাঁধে মাথা রেখে আবারও বাসে করে কোথাও ঘুরতে যাব। তোমার সাথে কথা বলতে বলতে পাখি ডাকা শুরু করে দিবে। যদি আবার ওই সময় ফিরে যেতে পারতাম। মায়ার বাঁধন এই গল্পটির শেষ পর্যন্ত কি হয়েছে সেটা জানতে পারবে তৃতীয় এবং শেষ নাম্বার পার্ট, আর সেটা আপলোড হবে কালকে। তো কালকেরটা সবচেয়ে বেশি আকর্ষণীয়, তো সবাই চোখ রাখো আমাদের এই চ্যানেলে।